আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। একটু আমাকে জানিয়ে দিবা যে তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা, একটু আমাকে জানিয়ে দিবা। আমরা শুরু করছি আমাদের অপরিচিতা গল্পের পর্ব 2 এর ক্লাস নিয়ে। এর আগে আমরা প্রথম পর্বের ক্লাস আমরা করেছি। হ্যাঁ, তো আজকে আমরা আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস করব। ওকে, আমাকে একটু জানিয়ে দিবা যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আশা করি সব কিছু ঠিক আছে এবং সব কিছু দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা অপরিচিতা গল্পের 1 নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা ক্লাস 2 নিয়ে আলোচনা করব, অপরিচিতা পার্ট 2। তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছো তারা একটু ঝটপট তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে সবাই আমাদের এই ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, সবাই একটু ঝটপট মেনশন করে দাও যে যুক্ত হতে পারে। সো যারা আমাদের 1 নাম্বার ক্লাস করেছো, অর্থাৎ অপরিচিতা গল্পের 1 নাম্বার আমি যে ক্লাসটা নিয়েছি সেই পুরো ক্লাসটা যারা করেছো তারা একটু আমাদেরকে একটু জানিয়ে দাও যে তোমরা কি কারা কারা প্রথম ক্লাসটা পুরোপুরি করেছো, একটু জানিয়ে দাও। একটু জানাও আমাকে। ওকে, জি ঠিক আছে। ইংরেজি আমাদের গতকাল ইংরেজির ক্লাস হয়েছে, আগামীকাল খুব সম্ভবত আবার ইংরেজির ক্লাস হবে। তো যারা রুটিনটা তোমরা যারা পেয়েছো তারা রুটিন অনুযায়ী সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। তো আমরা আমাদের আজকে অপরিচিতা গল্পের যে পার্ট 2, গত ক্লাসে আমরা অনেক কিছু আমরা পড়েছি। তো গত ক্লাসে আমরা যেখান পর্যন্ত পড়েছি, হ্যাঁ, এইখান পর্যন্ত আমরা গত ক্লাসে আমরা এই স্লাইডটা পর্যন্ত পড়েছি যে বিয়ে না হওয়ায় লজ্জায় বাড়ি আসার সময় তারা কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজায়নি বা আলো জ্বালায়নি। তারপর যে ঝাড়বাতি আকাশে তারার উপর আলো জ্বালানোর দায়িত্ব নিজেরা প্রস্থান করলো, অর্থাৎ আকাশে তারার আলো ছাড়া অন্য আলো দেখা গেল না। এই মোটামুটি আমাদের বিষয়। তো আজকে আমরা এই জায়গাটা থেকে আলোচনা করব। আমি আরেকবার একটু সামারি করে দিই। গতকাল আমরা যেখান পর্যন্ত পড়েছিলাম সেটা গতকাল আমরা পড়েছিলাম যে, ঠিক আছে, গতকাল আমরা যে জায়গাটাতে পড়েছিলাম সেটা আমরা পড়েছি, ঠিক আছে দেখা যাচ্ছে, হ্যাঁ, গতকাল আমরা পড়েছিলাম যে মানে বিয়ে ভেঙে গেছে এবং তারা বাড়িতে চলে আসছে, অনুপমরা বাড়িতে চলে আসছে, সে জায়গাটা পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজকে আমরা তাহলে শুরু করি। ওকে, সো তোমরা কি রেডি? আমাকে একটু বলো তো, ঝটপট বলো তো, তোমরা কি রেডি? আমরা কি শুরু করব? সো গতকাল আমরা যেখান পর্যন্ত পড়েছি সেটা অনুপমের বিয়ে ভেঙে গেছে এবং বিয়ে ভেঙে যাওয়ার পরে তারা আবার পুনরায় তাদের বাড়িতে চলে আসতেছে। আর তখন কোনো ধরনের কোনো বাদ্যযন্ত্র বাজতেছে না, কোনো সবার ভিতরে যে আনন্দ সেটা দেখা যাচ্ছে না, সবার মুখ মলিন, সবাই বিষণ্ণ, কারণ বিয়ে ভেঙে গেছে। এবং তাদেরকে বরযাত্রীদেরকে অর্থাৎ অনুপমদেরকে খাওয়াই দিয়ে এখান দিয়ে আর বিয়ে দিল না। হ্যাঁ, তো সেখানে সবাই তাদের পরিবারে তার মামা ভীষণভাবে লজ্জিত হয়েছে, সেই বিষয়গুলো। তো আমরা শুরু করছি আমাদের আজকে যেখান থেকে। বাড়ির সকলে তো রাগিয়ে আগুন, মানে সবাই একেবারে রেগে কি হয়ে গেছে, আগুন হয়ে গেছে। কার বাড়ির? অনুপমদের বাড়ির। কন্যার পিতার এত ঘুমর, এই ঘুমর মানে কি? ঘুমর মানে অহংকার, অর্থাৎ কন্যার পিতার এত অহংকার। কোন অহংকার? যে মেয়ে বিয়ে দেয় নাই, বলছে যে মানে মেয়ে বিয়ে দেয় নাই, অথচ যেখানে বরই পাওয়া যায় না সেখানে সে মেয়ে বিয়েই দেয় নাই, তাহলে তারা এত অহংকার। এরপর বলছে কলিজে 4 পোয়া হইয়া আসিল। আই হোপ তোমরা কেউই জানো না যে এই লাইনটার মানে কি, যে কলিজে 4 পোয়া হইয়া আসিল, কলিজে 4 পোয়া হইয়া আসিল, এটার মানেটা কি? এটার মানেটা আমি তোমাদেরকে একটু বুঝাই। এখানে খুব সুন্দর করে এটার ব্যাখ্যা দেওয়া আছে, দেখো এই লাইনটার ব্যাখ্যা, যে কলিজে 4 পোয়া হইয়া আসিল, এটার মানে কি দেখো, এটার মানে হিন্দু পুরাণে বর্ণিত যোগ 4টা। কি কি? একটা সত্য, আরেকটা ক্রেতা, আরেকটা দাপর, আরেকটা কলি। অর্থাৎ হিন্দু পুরাণে বর্ণিত শেষ যোগ, 4 যোগের ভিতরে শেষ যোগ সেটা কলি।
কলিযুগ বা কলিকাল শেষ হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ পৃথিবী কখন ধ্বংস হবে? কলিযুগ বা কলিকাল যখন শেষ হবে। যখন কলিকাল 4 পোয়া অর্থাৎ ধ্বংসের সময় হবে, তখন সব নিয়ম পরিবর্তন হয়ে যাবে। মানে সহজ কথা হচ্ছে, এই যে বলছে কলি যে 4 পোয়া হইয়া আসিল, মানে কলি যখন পৃথিবী ধ্বংসের সময় হয়ে যাবে, তখন এই 4 পোয়া হইয়া আসিল, এটার মানে হচ্ছে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ সকল নিয়ম কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তো এরা বলতেছে, আমরা বলি না যে কিয়ামতের আলামত, দেখছো কি বেয়াদব ছেলে, কিয়ামতের আলামত মানে কি? কিয়ামত যখন হবে তখন এইরকম নিয়ম সবকিছু কি হয়ে যাবে? উল্টাপাল্টা হয়ে যাবে। তো এইখানে ঠিক এই জিনিসটাই বুঝিয়েছে যে কলিযুগ 4 পোয়া হয়ে আসিল, অর্থাৎ কলিযুগের একেবারে শেষ সময়, মানে পৃথিবী ধ্বংসের আগে একেবারে সব কিছু যেমন এলোমেলো হয়ে যাবে। নিয়ম যখন মানবে না তখন এরকমই হবে। আমরা ছেলে পক্ষের মানুষ, আমাদেরকে অপমান করে দিল মেয়ে, অথচ হওয়ার কথা ছিল মেয়ের বাপে আমাদের কাছে বিনয় হয়ে থাকবে, সেটা তো হলো না। তো এইভাবে আমি লাইন বাই লাইন বুঝাচ্ছি। দেখি মেয়ে বিয়ে দেন কেমন করিয়া, আমরা দেখবো যে কিভাবে এই মেয়েকে বিয়ে দেয়। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এই মেয়ের তো একবার বিয়ে ভেঙে গেছে, অনুপমরা বলছে যে এই মেয়ের বিয়ে ভেঙে গেছে, তাকে আর বিয়ে দিতে পারবে না। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? অর্থাৎ শম্ভুনাথ তো ডোন্ট কেয়ার যে মেয়ের বিয়ে হইলে হইলে না হইলে নাই, কাজেই তাকে শাস্তি দিয়ে আর কি বা হবে। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজেই ফিরাইয়া দিয়েছে। অর্থাৎ আমি একমাত্র পুরুষ যাকে মেয়ের বাপ ফিরাই দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়ে দিল। এত ভালো ছেলে আমি, আর আমার কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ থেকে একেবারে আলো জ্বালায় বাজনা বাজায় একদম ধুমধাম করে আমার কপালে কলঙ্কের দাগ কে লাগাই দিল। তো এই স্লাইডটা আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। আই হোপ যে এই স্লাইডটা তোমরা বুঝতে পেরেছো। ওকে ফাইন। একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা। অবশ্যই ক্লাসটা হচ্ছে কি করবা? শেয়ার করে দিয়ে টাইম লাইনে রেখে দিবা। ক্লাসটা শেয়ার করে দিবে, শেয়ার করে লিখবা ডান। যত বেশি পারো এটা শেয়ার করে দাও, শেয়ার করে বন্ধুদেরকে মেনশন করে দাও এবং এটা তোমার টাইম লাইনে রেখে দাও। ওকে, এরপর দেখো, বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। অর্থাৎ বলতেছে যে মেয়ে বিয়ে দিল না, কিন্তু আমাদেরকে খাওয়াই দিছে। মানে ব্যাপারটা কেমন? বিয়ে করতে গেলে তো প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? বিয়ে করবে তারপর খাবে, কিন্তু মেয়ের বাপে খাওয়াই দিছে, মনে হচ্ছে আমরা খাওয়ার জন্য গেছি। এটা তাদেরকে আরো অপমান। তখন বলতে যে পাকযন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ মানে হচ্ছে খাবার সহ, অন্নশুদ্ধ মানে কি? খাবার সহ। বলছে পাকযন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ, যেখানে টান মারিয়া ফিরাইয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। মনে হচ্ছে যে খাবার পাকযন্ত্র, যেটা খানা যেটা হজম করে, যেখানে খাদ্য থাকে, মনে হচ্ছে এই সব কিছু টান মেরে বের করে ফেলে, অর্থাৎ বমি করে তাদের খাবার বের করে দিই। তাহলে কি হতো? তাহলে তাদের আফসোস মিটিত, তাহলে তাদের মনে শান্তি লাগতো অনুপমদের। বিবাহের চুক্তিভঙ্গ মানহানির দাবিতে নালিশ করিবে বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিল। মামা বলতে যে বিয়ে ভেঙে দিছে, এটার জন্য কি করবো? মামলা করবো, নালিশ করবো। এরপর দেখো, হিতৌষীরা বুঝাই দিল। হিতৌষীরা মানে হচ্ছে যারা উপকারী, মানে যারা মামার উপকার করতে চায়, মানে এখানে বোঝানো হচ্ছে আশেপাশের মানুষ। তারা বুঝাই দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহাই পুরা হইবে। অর্থাৎ এমনিতেই তো অনেক তামাশা হয়েছে, আপনি যদি আবার মামলা করতে যান তাহলে তামাশার বাকিটুকু পূরণ হইবে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়েছিলাম। অনুপম নিজেও কি করতেছিল? খুব রেগে গিয়েছিল। অনুপম নিজেও খুব রেগে গিয়েছিল। ওকে, আচ্ছা, এরপর আমরা একটু আসি, এরপর যাই। এরপর বলছে যে কোনো গতিকে শম্ভুনাথ বাবুকে বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোপের রেখায় তা দিতে দিতে এটাই কেবল কামনা করিতে লাগিলাম। অর্থাৎ কোনোভাবে যদি শম্ভুনাথ বাবু যদি দেখি যে মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ে মানে একদম যদি মাইনকে চিপা বলে না খাঁটি বাংলায়, এরকম যদি চিপাই পড়ে যদি আমাদের কাছে একবার আসে, তাহলে অনুপমরা তারা খুব মানে তাদের কাছে এটা খুব আনন্দ লাগবে। আচ্ছা, এরপর দেখো, এরপর বলছে কি, কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, যেই রং একেবারেই কালো নয়। কালো রং বলতে এখানে বোঝা যায় এই দুঃখ, বিয়ে ভেঙে গেছে। এই দুঃখের পাশাপাশি আরো একটা জিনিস, আরো একটা ফিলিংস অনুপমের মনে খুব ঘুরতেছে। সেটা কি? সেটাকে বলছে সেটা কালো নয়, মানে সেটা এতটা দুঃখের নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, সে এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না, দেওয়ালটুকু আড়ালে রইয়া গেল। অর্থাৎ সেই অপরিচিতা যাকে কখনো দেখে নাই, যার সাথে কখনো পরিচয় হয় নাই, সে জানি কেমন। অনুপমের মনে এখন খালি সেটাই চিন্তা হচ্ছে। এরপর বলছে দেওয়ালটুকু আড়ালে রইয়া গেল। অর্থাৎ দেওয়ালটুকু আড়ালে রইয়া গেল গো মানে কি? মানে যখন বিয়ের সময়, বিয়ের দিন অনুপম একটা রুমে, কল্যাণী আর একটা রুমে, হ্যাঁ এখনো তো বিয়ে হয় নাই, দুইজন কাছাকাছি, একজন আরেকজনকে দেখেও নাই, এর আগেই তো বিয়ে হয়ে গেছে। এই মাঝখানে শুধু একটা দেওয়াল ছিল, শুধু বলছে যে এই দেওয়ালটুকু আড়ালে রইয়া গেল গো। তো
তো এইবার দেখো এই আক্রোশ ডট 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 এখানে কি হবে, কালো রঙের সাদা রঙের কেমন রঙের কথা বলা হয়েছে বলো তো, একটা প্রশ্ন, এটা এটা একটু সলভ করো তো। বিলাসী গল্পের ক্লাস চাই ইনশাল্লাহ। তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হবা তারা তো A to Z SSC 24 তোমাদের পূর্ণাঙ্গ শর্ট সিলেবাসের উপর আমাদের EVI কোর্স অর্থাৎ ইংলিশ বাংলা ICT EVI বাই TMS কোর্স লঞ্চ হয়েছে। মাত্র 1500 টাকা দিয়ে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবে। ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়েছো, যারা ভর্তি হয়েছো তারা লিখো যে তারা একটু বলো যে তোমরা কারা কারা ভর্তি হয়েছো। যারা ভর্তি হয়েছো তাদের জন্য একদম বাংলা প্রথম বাংলা দ্বিতীয় A to Z আমি কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তোমাদের মহসিন স্যার রয়েছে, ICTর জন্য রয়েছে ICT সাদিক স্যার, পুরো ICTর উপর 30টা ক্লাসের ভিতরে কমপ্লিট করে দেবে। লাগলে আমরা মোট 100টা ক্লাস আমরা এই কোর্সে নিব। প্রত্যেকটা ক্লাসের এক্সাম, লেকচার শিট, PDF, হ্যাঁ ডাউট সলভিং গ্রুপে তোমরা ডাউট সলভ করতে পারবা, সব কিছু এখানে যুক্ত রয়েছে। ওকে আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি যে এটা বুঝতে পারছো যে এটা হচ্ছে কি কালো রং, অর্থাৎ রাইট অ্যান্সার কি হবে বলো তো? সঠিক উত্তর হচ্ছে ক। ভেরি গুড। আচ্ছা এরপর দেখো কপালে তার চন্দন আঁকা, এবার সেই নারীর কথা বলতেছে, সে অপরিচিতার কথা। সে অপরিচিতা, সেই নারীর কপালে কি চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, হ্যাঁ মুখে তার লজ্জার রক্তিমা, হ্যাঁ হৃদয়ের ভেতরে কি যে তা কেমন করিয়া বলিব, আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দেওয়ার জন্য নত হইয়া পড়িয়েছে। বসন্তের ফুল তাকে এভাবে ওই যে প্রপোজ করেন আই লাভ ইউ জান বলে না, এরকম তাকে কি করতেছে, ফুল দিয়ে ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দেওয়ার জন্য নত হইয়াছে। প্রপোজ কেমনে করে, আই লাভ ইউ নাকি কি এভাবে, বুঝছো, আই লাভ ইউ ডার্লিং এভাবে, বুঝছো, সেটাই বলছে যে তাকে নত হইয়া পড়িতেছে। হাওয়া আসে, গন্ধ পায়, পাতার শব্দ শুনি কেবল, আর একটি মাত্র পা পেলার অপেক্ষায়। এমন সময় সেই এক পদক্ষেপ বলতে বোঝানো হচ্ছে কি, হ্যাঁ মানে বিয়ের পদক্ষেপ, দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। খালি একটা বিয়ে, একটা কবুল, সেটা আর হইল না, বুঝছো। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনোদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনোদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ, ঠিক আছে, তার প্রত্যেক কথায় স্ফুলিঙ্গ মানে হচ্ছে আগুনের ফুলকি, দেখবে আগুনের ফুলকিগুলো এরকম উপর দিকে উঠে না, আগুনের ফুলকির মতো আমার মনের মাঝে আগুন জ্বালাই দিয়েছিল। তাহলে তা আগুন জ্বালাইছে কিসের মতো? স্ফুলিঙ্গের মতো। কার কথা? বিনোদার। ওকে এরপর খেয়াল করো, বুঝিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্ত অস্পষ্ট হইয়া রইল। বাহিরে তো সে ধরা দিল না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। মনে আনতে পারলাম না মানে কি? মনে আনতে কি নিষেধ আছে? কিন্তু মনে তো তুমি তখন আনবা, তোমরা মাঝে মধ্যে হও না, তোমরা খালি চোখ বন্ধ করলে খালি কল্পনাতে তাকে দেখো, ওকে দেখো, একবার এই মেয়েকে একবার ওই মেয়েকে, কিভাবে? তুমি তো সেই মেয়েকে চোখে দেখেছো। অনুপম বলতেছে আমি তো তাকে কল্পনাতেও আনতে পারতেছি না, কারণ আমি তাকে কখনো চোখে দেখি নাই। যাকে চোখে দেখা যায় না তাকে কল্পনায় আনা যায় না। বলছে আমি যদি একটা বার দেখতাম, আমি কল্পনায় ভাবতাম আমি তাকে জড়িয়ে ধরেছি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ফুল দিয়ে ভালোবাসা নিবেদন করতে, কিন্তু আমি সেটা পারতেছি না। কেন? কারণ আমি তাকে দেখিনি। কথা কি বুঝছো? এরপর বলছে এজন্য মনে সেদিনকার সেই বিবাহ সভার দেওয়ালটার বাইরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটি আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল। হরিশ বলেছে মেয়েটাকে অনুপমের ফটোগ্রাফ মানে ছবি, একটা ফটোগ্রাফ বা একটা ছবি দেখানো হয়েছে। পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নাই। করবে না কেন? এত সুদর্শন এত সুন্দর ছেলে আমি, হ্যাঁ হয়তো একটু বলদ টাইপের, হয়তো আমার কথার বাইরে যেতে পারি না, বাট বলদ হলে তো আমি দেখতে সুন্দর, কাজেই পছন্দ করবে না কেন? আমার মন বলে সে ছবি তার কোনো একটা বাক্সের মধ্যে লুকানো আছে। হ্যাঁ বুঝছো, পাগলে কত কিছু ভাবে। অনুপম সে ভাবতেছে কল্যাণী মনে হয় যে তার ছবিটা বাক্সের মধ্যে লুকিয়ে রাখছে। মাঝে মধ্যে এরকম হয় না, তোমরা তোমাদের প্রিয় মানুষ তার ছবি গ্যালারির ভিতরে একদম পিন মাইরে রাখো যাতে কেউ না দেখে, এরকম আর কি। একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরলা দুপুরে সে কি সেটি খুলিয়া দেখে না? যখন কেউ নাই রুমে তখন কি করে, গ্যালারি থেকে পিন খুলে তাকে দেখে নাও, বুঝছো। তখন এটা বলছে যখন কেউ থাকে না তখন সে তো ভালো করে এটা দেখে, আমার ছবি দেখে না। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবির উপরে তার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না। এরকম চুল দুই ধার দিয়া ছবির উপরে এসে কি পড়ে না?
এরপর বলছে, হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটি লুকাইয়া ফেলে না? দেখছো কিভাবে সে চিন্তা করতে, যে যখন দেখতেছে পায়ের আওয়াজ পাচ্ছে তখন সে এভাবে লুকাই ফেলে না তার আঁচলের ভিতরে, এভাবে লুকাই ফেলে না, এটা সে ভাবতেছে। তখন আমি তার আঁচলের ভিতরে ঢুকে গেলাম। তার ফিলিংস দেখো, গভীর ফিলিংস। হ্যাঁ, এখন এখানে দেখো, এখানে বলছে যে অনুপমের ফটোগ্রাফ দেখে কল্যাণী অনুপমকে পছন্দ করেছে। অনুপম থেকে এটা শুনেছে। অনুপম কার থেকে এটা শুনেছে বলো তো? অনুপম কার থেকে এটা শুনেছে? বলো, অনুপম কার থেকে এটা শুনেছে? কার থেকে বলো? হরিশের থেকে। কি হবে বলো? হরিশের থেকে। ওকে, ভেরি গুড, এটার উত্তর আমরা বুঝতে পেরেছি। ফাইন, এরপর আসো। এরপর দিন যায়, বৎসর গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলিতেই পারে না। মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা করবে। মামা তো আর লজ্জায় কথাই তুলতে পারে না। একবার তার বেশি পাকনামির কারণে বাগিনের বিয়ে ভেঙে গেছে, এবার সে আর পাকনামি করতে চায় না। মা চিন্তা করে যে সমাজের মানুষজন এটা ভুলে যাক, ভুলে গেলে তারপর কি হবে, তারপর কিছু একটা করা যাবে, তারপর আস্তে ধীরে আমরা বিয়ের কথা উঠাবো। কথা কি বুঝছো? এরকম দেখবে এখন অনলাইনে কোনো জিনিস যদি লিক হয়, কেলেঙ্কারি হয়, সে চুপ, কিছুদিন পর দেখবে আবার কাজ শুরু করে যখন মানুষ এটা ভুলে যাবে। এরকম আর কি চিন্তা আমি পারবো। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করেছে। পণ মানে কি? সে প্রতিজ্ঞা করেছে বিবাহ করিবে না। শুনি আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। পুলক মানে হচ্ছে আনন্দ, একদম আবেগে ভরে গেছে। মাঝে মধ্যে এরকম হয় না, তুমি যাকে পছন্দ করো শুনছো যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, আল্লাহ তোমার তো খাওয়া দাওয়া সব বন্ধ, তুমি তো পড়তে পারতেছো না, তুমি ক্লাস করতে পারতেছো না, তার বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু যখন শুনে না বিয়ে হবে না, পোলা গাঁজাখোর বা পোলা সমস্যা আছে, বিয়ে ম্যাচ হয় নাই, তখন তুমি কিন্তু খুব খুশি হয়েছে। তো অনুপমে তার এরকম মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না। অনুপম ভাবতেছে যে কল্যাণী তার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। তাকে বলে, তার বাপ বলে, বাবা খাও খাও। না, আমি খাবো না, আমার রুচি নাই, বুঝছো? এরকম আর কি ঘটনা। সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। সন্ধ্যা হয়ে যায়, পাগলের মতো চুল বাঁধে না। কার জন্য? অনুপমের জন্য। দেখছো সে কত কিছু ভেবে ফেলতেছে, কল্পনায় সে কত কিছু ভেবে ফেলতেছে। হ্যাঁ, আচ্ছা, এরপর খেয়াল করো, তার বাপ তার মুখের পানে চায় আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ে দুই চোখ জলে ভরা। অনুপমের জন্য কাঁদতেছে। আরে এক বলদ ছিল, বলদরা আমি হারাই ফেলেছি। সে ভাবতেছে, কাঁদতেছে। হ্যাঁ, অনুপম দেখতে সুন্দর, কিন্তু হয়তো নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না মামার উপরে। হ্যাঁ, সে ভাবতেছে। জিজ্ঞেস করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। হ্যাঁ, মেয়ে তাড়াতাড়ি চোখের জল বুঝিয়ে বলে, কই কিছু না, কিছু হয়তো না, যেটা স্বাভাবিকভাবে ঘটে। কিছু একটা হইলে বলে, আচ্ছা তোর কি হয়েছে আমাকে খুলো। না কিছু হয় নাই, কিছু হয় না, ইটস ওকে, আমি ঠিক আছি তো। আসলে কিন্তু তলে তলে অনেক কিছু হয়ে গেছে, বুঝছো? এরপর দেখো, বাবার এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ মানে কি মনমরা হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সইল না। বাপ এটা আর সহ্য করতে পারলো না যে আমার মেয়ে দিনে দিনে এরকম হয়ে যাচ্ছে। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের ধারে, মানে অনুপমদের কাছে। দেখছো কি গভীর চিন্তা, যে শম্ভুনাথ আবার তাদের কাছে ফিরে আসবে, এটা তার কল্পনা। দেখছো কল্পনা তো কি না সম্ভব, অথচ দেখো বাস্তবতা টোটালি আলাদা। এরপর আসো খেয়াল করো বাবা, এরপর দেখো তারপরে মনের মধ্যে সেই কালো রঙের ধারাটি বহিতেছিল। সে যেন কালো সাপের মতো কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। এটা তো ভাবতেছি এখন একেবারে, এটা মানে সাপ যখন বেশি উত্তেজিত হয়ে তখন এরকম আর কি। সে বলিল, বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো যাক, আলো জ্বলুক, দেশে বিদেশে লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া আসু। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দয়মন্তীর পুষ্পবনে গিয়েছিলাম। মানে রাজহংস একবার দয়মন্তীর পুষ্পবনে গিয়েছিল প্রেম নিবেদন করার জন্য আর কি। সেখানে বলছে, তেমনি করিয়া আমাকে একবার উড়াইয়া যাইতে দাও, আমি বিরোহিণীর কানে কানে একবার সুখবর দিয়ে আসি গে। বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো। আচ্ছা, তারপর দুঃখের রাত বহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিয়া একেবারে সেই দেওয়ালটার বাহিরে রইল। সমস্ত পৃথিবী আর সবাই তার ভেতরে প্রবেশ করিল।
একটি মাত্র মানুষ, তারপরে আমার কথাটি পুরলো। এবার তার কল্পনা শেষ, এবার বাস্তবতায় ফিরে আসছে। কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তাহা অপুরাণ হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই। এই বেটা শেষ করতে করতে আমাদের আজকে দ্বিতীয় লেকচার চলতেছে, কিন্তু শেষ হইতেছে না। শেষ করে দিচ্ছে, প্রথমে বলছে যে দিচ্ছে কিনা, কথা কিন্তু শেষ হইতেছে না। মাকে লইয়া তীর্থে চলিলাম বলতে এখানে বোঝানো হচ্ছে তীর্থ একটা পবিত্র স্থান। তো তীর্থে বলতে এখানে বোঝানো হচ্ছে যে কল্যাণীদের যে গ্রাম, সেখানে আবার বিয়ের প্রপোজাল দিতে সেখানে যাচ্ছে। আমার উপরে ভার ছিল, কারণ মামার একেবারে হাবড়ার পোল পার হন নাই, মানে মামা কলকাতার বাহিরে যান নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। মনের মধ্যে তার অনেক রকম কল্পনা আসতেছিল। হঠাৎ কোনো এক স্টেশনে জাগিয়া উঠিলাম, আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত আর সবাই অজানা অস্পষ্ট, শুধু তারাগুলো মনে হয় যে পরিচিত, বাকি কাউকে চিনতেছি না। স্টেশনে দ্বীপ মানে হচ্ছে তোমার বাতি, দ্বীপ খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীতে যে কত অচেনা, হ্যাঁ, যাহারা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তাহা দেখাইয়াই দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছে, আলোর নিচে সবুজ পর্দা টানা। আলোর নিচে কোন পর্দা টানা? এটা ঢাকা ইউনিভার্সিটিতে একবার প্রশ্ন আসছে, উত্তর হচ্ছে কি সবুজ পর্দা। তরঙ্গ বাক্স জিনিসপত্র, তরঙ্গ এটা হচ্ছে তোমার ওই যে এক ধরনের খনিজ ধাতব পদার্থ দিয়ে তৈরি বাক্স, এই টাইপের আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে কি জিনিসপত্র মস্ত কার ঘাড়ে এলোমেলো হইয়া রইয়াছে, তাহার যেন স্বপ্নলোকের উলুট পালুট আসবাব। সবুজ প্রদেশের মিটিমিটিতে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন এরকম হইয়া পড়িয়া আছি। এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগিরই চলে আয়, এ গাড়িতে জায়গা আছে। অর্থাৎ সেই সময় অদ্ভুত পৃথিবীর এক অদ্ভুত রাত্রে কে যেন বলে উঠলো, শিগগিরই চলে আয়, গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম, মানে এই যে শিগগিরই চলে আয়, এটা শুনে অনুপমের কাছে মনে হচ্ছে যে সে গান শুনেছে। সে কি শুনেছে? সে গান শুনেছে। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। এই বেটার সমস্যা আছে, গভীর সমস্যা। যাচ্ছে বিয়ে করার জন্য, যাচ্ছে কল্যাণীকে বিয়ে করার জন্য, পথের মধ্যে আরেকটা মেয়ের কণ্ঠ শুনে তার কাছে মনে হচ্ছে গান শুনেছে। তার কাছে মনে হচ্ছে যে বাঙালি মেয়ের গলায়, হ্যাঁ, মনোযোগ মধুর। তাহলে তুমি বুঝো যাচ্ছে আরেক মেয়েকে বিয়ে করার জন্য, পথের মধ্যে সে আরেকজনের কণ্ঠ শুনে তার কাছে, আরেক মেয়ের কণ্ঠ শুনে তার কাছে মনে হচ্ছে গান শুনতেছে। কিন্তু এটা কিন্তু কল্যাণী, বাট সে কিন্তু জানে না, এখন পর্যন্ত সে কিন্তু জানে না এটা হচ্ছে কল্যাণী। কথা কি বুঝছো? তার মানে তার তো সমস্যা আছে। তুই যাইতেছস কত সংগ্রাম করে আরেকজনকে বিয়ে করার জন্য, তুমি যাকে কল্পনায় রাখো, যার জন্য তুমি পাগল হয়ে গেছো, তাকে বিয়ে করার যাওয়ার সময় আরেক মেয়ের কণ্ঠ শুনে তোমার কাছে মনে হলো যে তার কণ্ঠ মধুর মতো, মনে হয় আমি গান শুনছি। ও মা, এটা কি? এটা কিছু হইল? এই ক্যারেক্টারটা রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাড করা এটা উচিত হয় না। আমি এগুলো কইতাম, আমি এই প্রসঙ্গ বাদ দিয়ে দিতাম, কারণ এটা থেকে মনে করো কাটিং মাইরা ছবি তুললে এখন মেয়েরা দিয়ে বেড়া মানুষ, এই অপশান রাখতাম না, বুঝছো? এই অপশান রাখতাম না। আসলে এরকমটা না, রবীন্দ্রনাথ হয়তো আবেগে, সে হয়তো ভাবিনি যে একটা জেনারেশনে এসে ট্রেন্ড হয়ে যাবে বেড়া মানুষ, তাহলে সে হয়তো এটা রাখতো না। আমি হলে রাখতাম না আর কি। যাই হোক, আমরা যেখানে ছিলাম, কিন্তু এই গাড়িতে কেবলমাত্র মায়ের গলা বলিয়াই কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটা শ্রেণীভুক্ত করিয়ে দেওয়া চলে না। অর্থাৎ শুধু এটাকে একটা মেয়ের গলা বলবো তাহলেই হবে না। এ কেবল একটি মানুষের গলা শুনিলেই মন বলিয়া উঠে, এমন তো আর শুনি নাই। দেখছো? তুমি চিন্তা করো। এরপর বলছি, চিরকাল গলার স্বর আমার কাছে বড়ই সত্য, রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, মানে কি, মানুষের যা বর্ণনা করে শেষ করা যায় না। আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা, মানে কণ্ঠস্বর এমন একটা জিনিস, এটা তুমি বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কত বড় খারাপে। তাহলে তুমি দেখো, সে ওই মেয়ের কণ্ঠ শুনে তাকে দেখার জন্য জানালা খুলে দিছে। আহা, এটা হইলো? এটা কি এক নারীতে আসক্ত পুরুষের কাজ হইতে পারে? তুমি এখন বলো ভাই এটা তো কল্যাণী, বুঝলাম এটা কল্যাণী, বাট সে তো এখনো জানে না এটা যে কল্যাণী। কথা কি বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এরপর দেখো, কিছুই দেখিলাম না, প্ল্যাটফর্মে অন্ধকার দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন মানে হচ্ছে তোমার দ্বীপ বা প্রদীপ আর কি, নাড়াইয়া দিল। গাড়ি চলিল, আমি জানালার কাছে বসিয়া রইলাম। সে জানালার কাছেই বসে রইল। অনুপমের কাছে চিরকাল সবচেয়ে বড় সত্য কি বলতো?
আমি কি বুঝাইতে পারছি? এই কথা কি বুঝছো বলো তো? অনুপমের কাছে চিরকালই সবচেয়ে বড় সত্য কি? অনুপমের কাছে চিরকালই সবচেয়ে বড় সত্য কি? অনুপমের কাছে সবচাইতে বড় সত্য কি বলতো? উত্তর হচ্ছে গলার স্বর। ভেরি গুড, তোর কি গলার স্বর। এরপর দেখা, আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম, সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত্ত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। অর্থাৎ বলেছে তারাময়ী রাত্রির মতো, যে রাত্রিতে প্রচুর তারা থাকে, এই তারা আমাদেরকে আবৃত্ত করে রাখে, আমরা তারার নিচে থাকি, কিন্তু তুমি কি সেই তারাকে ধরতে পারবা বলতো? তারা উপর দিয়ে তোমাকে আবৃত্ত করে রেখেছে, কিন্তু তুমি কি তারা ধরতে পারবা? পারবা না। অনুপমের কাছে মনে হচ্ছে সেই কণ্ঠস্বর, সেই মেয়ে তাকে আবৃত্ত করে, তার চারপাশে আছে, কিন্তু সে ধরতে পারতেছে না। হ্যাঁ, আবৃত্ত করিয়ে ধরে, কিন্তু ধরিতে পারা যায় না। সেই তারার মতো মনে হচ্ছে, যাকে ধরতে পারা যায় না। তো ধরার শখ, হ্যাঁ দেখছো, তার ধরার শখ উঠছে। আচ্ছা, এরপর আসো, ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষেই তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ, কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু ডাক পড়ে নাই। কথা কি বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর আসো, গাড়ি লোহার মৃদাঙ্গে তাল দিতে দিতে চলিল। মৃদাঙ্গে মানে হচ্ছে বাদ্যযন্ত্র, মানে বাদ্যযন্ত্র ধুম 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 এরকম আর কি। তো রেলগাড়ির একটা আওয়াজ আছে না, সেটাকে এরকম মৃদাঙ্গ বা বাদ্যযন্ত্রের সাথে তুলনা করছে। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, তাহার একটি মাত্র ধোঁয়া। ধোঁয়া মানে কি? ধোঁয়া মানে হচ্ছে গানের একটা সুর, গানের মধ্যে একটা লাইন আছে যেটা দেখবা বারবার ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ধোঁয়া। গানের মধ্যে একটা লাইন থাকে স্পেশাল, যেটা একটু পরপর, যেমন আলো আলো গানটা দেখ, একটু পরপর মানে এক প্যারার পরপর দেখবা একটা লাইনটা খুব রিপিট হয়, আলো আলো। হ্যাঁ, এরকম প্রত্যেকটা গানে আছে, তো সেটাকে বলা হয় কি? সেটা হচ্ছে ধোঁয়া। এটা বলছে যে গানের যে অংশ বারবার গাওয়া হয়। গাড়িতে জায়গা আছে, আছে কি? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকে চেনে না, অথচ সেই না চেনাটুকুই যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমায় চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে শীঘ্রই, হ্যাঁ জায়গা আছে, আছে শীঘ্রই আসিতে ডাকিয়াছি, হ্যাঁ শীঘ্রই আসিয়াছি, এক নিমিষও দেরি করি নাই। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, প্রায় প্রতিটি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। স্টেশনে মানে মুখ বাড়াই স্টেশন দেখছি, ভয় হইতে লাগিল। যাই হোক, হ্যাঁ যাহাকে দেখা হইল না, সে পাছে রাত্রি নামিয়া যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মানে অনুপমদের কোন ক্লাসের টিকিট, এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে। উত্তর হচ্ছে কি? ফার্স্ট ক্লাসের টিকিট তাদের ছিল। মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়ে দেখি প্ল্যাটফর্মের সাহেবদের আটদালির দল। সাহেবদের আটদালির দল মানে কি? আটদালির দল মানে হচ্ছে পিয়ন যারা থাকে, তারা আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোনো এক পৌজ মানে হচ্ছে বড় বিভিন্ন সৈন্য থাকে না, বিভিন্ন সৈন্য, পুলিশ, তারপর হচ্ছে তোমার আর্মি, এরকম আর কি, ভিডিআর, এইগুলো আর কি, যে বিভিন্ন একটা পৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাইর হইবে। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল, বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হবে। ওই যে ফার্স্ট ক্লাসের সেই লোক বসবে এবং সেটার আশা তাদেরকে ত্যাগ করতে হবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি, সে এক বিষম ভাবনার মধ্যে পড়িলাম, খুব বিপদের মধ্যে পড়ে গেছে। সব গাড়িতেই ভিড়, ধারে ধারে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। অর্থাৎ প্রত্যেকটা ধারে ধারে জানালার কাছে গিয়ে বা দরজার কাছে গিয়ে তারা দেখতেছে জায়গা আছে কিনা অনুপম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, সেকেন্ড ক্লাস, এটা মনে রাখবা, অর্থাৎ সেকেন্ড ক্লাসের মধ্য থেকে মেয়েটা ডাকছে। মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম, সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের ধোয়া, জায়গা আছে, ওই যে যেই কথা সে আগে শুনেছে। ক্ষণবিলম্ব না করিয়া, ক্ষণ মানে একটু সময়, মানে সময় দেরি না করে মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। কেন তাকে অক্ষম বলছে দেখো, অনুপম কেন তাকে অক্ষম বলছে এটা একটু পরে আসতেছি। এই প্রশ্নটা সলভ করো যে অপরিচিত গল্পের নায়িকা কোন ক্লাসের যাত্রী ছিল, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো তো। আবার বলছি, তোমরা যারা আমাদের এইচএসসি 24 ব্যাচ, বাংলা, ইংরেজি, আইসিটি, এই 3টা সাবজেক্ট একদম
একদম তোমাকে মানে ঔষধ, হ্যাঁ ঔষধ বানাই তোমাকে ইনশাল্লাহ আমরা খাওয়াই দিব। তোমার পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এখানে তোমার এই 3টে সাবজেক্টে 500 মার্ক, বাংলায় 200, ইংরেজিতে 200, আইসিটিতে 100, 500 মার্ক তুমি আমাদের উপর ছেড়ে দাও ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমার দায়িত্ব আমরা নিব এবং নিয়মিত আমাদের সাথে থাকবা, এক্সাম দিবা, পিডিএফগুলো ফলো করবা, আমাদের ক্লাসগুলো রেগুলার করবে ইনশাল্লাহ। তুমি প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পাবা ইনশাল্লাহ। সো যারা এই কোর্সটা করতে চাও আমাদের ক্যাপশনে আমি হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি, হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করবো, অথবা আমাদের কোর্সের আমাদের পেজে নক দিবা, নক দিলে সেখান থেকে তোমাকে রেসপন্স করা হবে, কোর্সের লিঙ্ক দিবে। কোনো জিনিস বুঝতে প্রবলেম হলে এই ভিডিওর ক্যাপশন আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেই হেল্পলাইন নাম্বার থেকে করে নিবা। ওকে, যোগাযোগ করে কোর্সটাতে অবশ্যই ভর্তি হয়ে যাবে, কয়েকদিনের ভিতরে আমরা শুরু করব। ওকে ফাইন। আচ্ছা, এরপর আসো অনুপম কেন তাকে দুর্বল মনে হয়েছে। দেখো, সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। অর্থাৎ অনুপম নিজে এই জিনিসগুলো, এই মানে এই আসবাব মানে যেই ইয়েটিয়ে ছিল আর কি, সেগুলো সেই বস্তা রস্তা বা সেগুলো সে নিজে টেনে গাড়িতে উঠতে পারতেছে না, তখন সেই মেয়েটা সেটা টেনে উঠে দিল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইল, গ্রাহ্যই করিলাম না। তার একটা ছবি স্টেশনে পড়ে গেল কিভাবে, তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্যের যোজনা করিতে ইচ্ছে করে না। এরপর দেখে এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, অর্থাৎ ওই যেই মেয়ের সুর, সেই মেয়েটাকে চোখে দেখছে। কখনো তাহাকে সুর বলিয়াই মনে হইল। তারপর দেখো মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মানে খুব সুন্দর, যখন মেয়েটা খুব সুন্দর, মা দেখে তার দিকে তাকায় আছে, মা চোখ নিচের দিকে নামতেছে না, সেটাই এখানে বলেছে। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, খুব ইম্পর্টেন্ট। ট্রেনের মধ্যে তখন অনুপম গেস করেছে মেয়েটির বয়স কত, 16 কিংবা 17 হইবে। কিন্তু নব যৌবনে ইহার দেহ মনে কোথায় যেন একটু ভার চাপিয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি মানে হচ্ছে তেজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা মানে হচ্ছে পবিত্রতা, অপূর্ব। ইহার কোনো জায়গায় কোনো জরিমা নাই, অর্থাৎ কোনো জড়ত্ব, কোনো জরিমা নাই। একেবারে সুন্দর মনে হচ্ছে, একেবারে মানে এখানে যে ইয়েটা হচ্ছে একেবারে সহজ, দীপ্তি মানে তেজ, একেবারে মানে প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে ন্যাচারাল, কোনো কৃত্রিমতা তার ভিতরে দেখা যায়নি। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছুই বলা আমার পক্ষে আর অসম্ভব, দুঃখিত। অনেক বিস্তারিত বলছেন, এবার শর্ট করেন। দেখছো, সে মানে এত কিছু বলার পরে সে বলছে বিস্তারিত লাগবে না, অনেক হয়েছে। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারবো না। মানে সে যে কি রঙের জামা পড়ছে এটাই আমার খেয়াল নাই, আমি শুধু তাকেই দেখছি। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছু ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। তোমরা অনেক সময় কি করো, দামি দামি জামা কাপড় কিনো, আমার এই স্যুট এটা এত হাজার টাকা, আমার এই লেহেঙ্গা এটা এত টাকা, আমার এই 3 পিস এটা এত টাকা, তা দিয়ে কি হবে? মানুষ কিন্তু তোমার ওই স্যুটটার দিকে তাকাবে না। আমি ধরো মানুষ, যে কোনো একজন মানুষ, তো খুব বড় একজন সেলিব্রিটি, সালমান খান, শাহরুখ খান, সে কি পড়ছে মানুষ এটা কখনো দেখে? সে যদি আমার মতো যদি কম দামি জামাও যদি পরে, মানুষ কিন্তু তাকেই দেখবে। সো কাজেই বলছে যে সে এতটাই সুন্দর যে তার বেশভূষা এটা কখনোই তাকে ছাড়িয়ে বেশি সৌন্দর্যতা অর্জন করতে পারে না, এখানে সেটাই বলছে। এরপর দেখো, সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধা শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছের ফুটিয়াছে, সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। মানে যে গাছে সে ফুটছে তার সৌন্দর্য, সে ওই গাছকে অতিক্রম করে উঠেছে। এখানে সে বলছে তার আশপাশের সবার চেয়ে রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াই আছে। মানে সে প্রত্যেকের থেকে সে আলাদা সুন্দর। সঙ্গে 2-3টা ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার অন্ত নাই। অন্ত মানে হচ্ছে শেষ, অন্ত ছিল না। ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে তার কথার শেষ ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সে দিকে কান পাতিয়ে রাখিয়েছিলাম। মানে মেয়েটার দিকে কান পাতে, যে মেয়েটা আসলে কি বলে বা তাদের সাথে কি বলে। যেটুকু কানে আসিয়াছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষই কথা। মানে ওই ছেলে পেলেদের সাথে যা কথাবার্তা হচ্ছে সেটা মনে হচ্ছে যে ছেলে মানুষদের সাথে ছেলে মানুষই কথাবার্তা বলছে। তাহার বিশেষত্ব এই যে তাহাদের মধ্যে বয়সের তফাৎ কিছুই ছিল না। অর্থাৎ সেই ছোট ছোট ছেলে মেয়েগুলোর সাথে সে এত সুন্দর করে মিশে গেছে, মনে হচ্ছে যে সে নিজেই বাচ্চা। কোর্স ফি কত? 1500 টাকা। ওকে, এরপর দেখো, ছেলেদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়েছে। মানে সে নিজেই তাদের সাথে এত সুন্দর করে মিশে গেছে। সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তারাও কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়িল। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনেছে। অর্থাৎ
ওই ছোট ছোট ছেলেমেয়েরা তাকে বলছে যে গল্প শোনানোর জন্য। এবং অনুপম বলছে এই গল্প নিঃসন্দেহে তারা 20-25 বার শুনছে। ছোটবেলায় তোমরা যখন কান্নাকাটি করতে দেখবে বাচ্চাদেরকে মা বাবা মানে বড়রা গল্প শোনায় যে এক বনে একটা ভাগ ছিল, এক বনে একটা বাঘ ছিল, এক দেশে একটা রাজা ছিল, এরকম গল্প কতবার যে শুনে এটা ঠিক নাই। তো অনুপম বলছে এই গল্প মনে হয় 20-25 বার শুনছে। মেয়েদের কেন যে এত আগ্রহ, মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। মানে মেয়েরা এই এতবার এই গল্প শোনার জন্য এত আগ্রহ কেন? সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে সোনা হয়ে ওঠে, মানে মেয়েদের মুখ দিয়ে যাই বের হয় তাই মনে হয় যে কি হয়ে যায়, সোনা হয়ে ওঠে, সোনার মতো দামি হয়ে যায়। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শুনে তখন গল্প নয় তাহাকেই শুনে, গল্প না মনে হয় যে তাকেই শুনতেছে। তাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। সেই মেয়েটা সেই উদ্ভাসিত প্রাণ একেবারে সতেজ করে তুললো, সজীব করে তুললো। তারপর দেখো, আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়ে বেষ্টন করিয়াছে, ওই তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছাইতে খাবারওয়ালা ডাকিয়া সে খুব খানিকটা চনামুট মানে হচ্ছে মানে চানাচুর আর কি কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহস্য করিতে করিতে অসংকোচ খাইতে লাগলো। মানে এতগুলো মানুষ আছে, সে যে খাবে একটু লজ্জা পাবে, তার ভিতরে এই লজ্জাটা দেখা গেল না। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছ থেকে এই চানা এক মুঠা চাহিয়া লইতে পারলাম না। অনুপম মনে হচ্ছে তার থেকে আমি একটু খুঁজে আমি একটু খাই, হাত বাড়াইয়া দিয়ে কেন আমার লোভ স্বীকার করিতে পারলাম না, আমি কেন তার থেকে সেটা নিতে পারি না, সেটাই কথা বলছে। মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিল। মেয়েটা দেখতে সুন্দর, কিন্তু মেয়েটা এই যে মেয়েদের সাথে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে এরকম কথাবার্তা বলতেছে, মানে ভালো লাগতেছে খারাপ লাগতেছে মা ঠিক ডিসাইড করতে পারতেছে না। এরকম গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ করি না। বিষয়টা তো এমন লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না, অথচ ইহাকে বেহাইয়া বলিলেও ভ্রম হয় না। ভ্রম মানেই ভুল হয় না। তাহার মনে হইল এই মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় নাই, মানে এই মেয়ের যথেষ্ট বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় না। এই যে এরকম ভাবে খাচ্ছে, এরকম হয় না, অনেকে খুব বড় হয়ে যায় কিন্তু এমন অ্যাটিটিউড, এমন কথাবার্তা, মনে হয় সে এখনো বাচ্চা। সেটা এখানে বলতেছে। ঠিক আছে, কি বিষয় পড়ানো হবে? বাংলা, ইংরেজি, আইসিটি। স্যার এটা কি ফ্রি ক্লাস? জি এটা ফ্রি ক্লাস, এটা ফ্রি ক্লাস। আচ্ছা, এখন আমরা এই ধরনের কমেন্টস না করে তোমাদের পড়াশোনার রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমাদের পেজে যোগাযোগ করবা অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে করবা। ওকে। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না, মানে মা হঠাৎ করে কারোর সঙ্গে কথাবার্তা বলতে পারেন না, মানুষের সঙ্গে দূরে থাকাটাই তার অভ্যাস। এই মেয়ের পরিচয় লইতে তার মুখ খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারতেছিল না। মানে মেয়েটা সম্পর্কে জানার তার খুব ইচ্ছা, কিন্তু হঠাৎ করে তো কারোর সাথে সে কথাবার্তা বলতে পারে না। এটা এই মেয়ের বয়স হয়েছে কিন্তু, তাহলে বলো তো এটা কি হবে? এই প্রশ্নটা সলভ করো ঝটপট। স্যার আপনি যদি বাংলা, আমি একদম সবগুলো ক্লাস আমিই নিব, বাংলা প্রথম দ্বিতীয় যা ক্লাস হবে সব আমি নিব, অন্য কোনো টিচার ক্লাস নেবে না। সো নিঃসন্দেহে তুমি ভর্তি হতে পারো। আমি কি বুঝাইতে পারছি? সব ক্লাস আমি নিব। ওকে, ক্লাসটা করো ভালো করে। এইবার আসো আমরা একটু দেখি তো এটা কি হবে। এই মেয়ের বয়স হয়েছে কিন্তু কি হয়নি, শিক্ষা হয়নি। এই মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। ওকে, দেখো এই যে এখানে ছিল, হ্যাঁ এই মেয়ের বয়স হয়েছে কিন্তু কি হয় না, শিক্ষা হয় না। এই যে দেখো, এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আমি ক্লাসে ইউজ বোর্ডের প্রশ্ন সলভ করাই দিচ্ছি। আচ্ছা, এরপর দেখো, এমন সময় গাড়িতে একটা বড় স্টেশন আসিয়া থামিল। সেই জেনারেল সাহেব একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নাই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট। হ্যাঁ, এরপর বলছে আমিও মনে মনে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চে শিয়ারে মানে মাথায়, হ্যাঁ শিয়ারের কাছে লটকাইয়ে দিল। আমাকে বলল এই গাড়ি এই 2 বেঞ্চ আগে হইতে 2 সাহেব রিজার্ভ করিয়াছিল, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হবে। অর্থাৎ ওই তারা এসে সেখানে একটা টিকিট ঝুলাই দিছে বেঞ্চের মাথায়, বলছে যে এটা আগ থেকে বুকিং করা ছিল। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়ে পড়লাম, মানে অনুপম তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে যে নেমে যেতে হবে। মেয়েটি হিন্দিতে বলিল না আমরা গাড়ি ছাড়বো না। মেয়েটি যে খুব প্রতিবাদী ছিল সেটা এখান থেকে বোঝা গেল। সে লোকটি রোখ করিয়া বলিল না ছাড়িয়ে উপায় নাই, মানে ছাড়তে তো হবে। কিন্তু মেয়েটি চলিষ্ণুতায় কোনো লক্ষণ না দেখাইয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া 2 চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল না আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন।
মানে অনুপম উঠে যাচ্ছে, কিন্তু অনুপমকে বলছে আপনি কেন এখন কল্যাণী প্রতিবাদ কেন করতেছে, কারণ জানে যে ট্রেনের টিকিটগুলো আগ থেকে বুকিং করা ছিল না, এরা এখানে এসে অহেতুক মানুষদেরকে উঠাই দিচ্ছে, ক্ষমতার অপব্যবহার করতেছে। বলিয়া সে ধারের কাছে, মানে ধার মানে কি দরজা, দরজার কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এ গাড়ি আগ থেকে রিজার্ভ করা ছিল, এ কথা মিথ্যা কথা বলিয়া নাম লেখার টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়ে ফেলে দিল। এই যে তার প্রতিবাদী যে চরিত্র সেটা এখানে দেখা গেল। ইতিমধ্যে আটদালি সমিতি ইউনিফর্ম পরা সাহেব ধারের কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। গাড়িতে তার আসবাব উঠাইবার জন্য আটদালি প্রথমে ইশারা করিয়াছিল, তারপর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়ে স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না। ওকে, দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়াইয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করলো। আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসিয়া থামলো। তাহলে ট্রেনটা কোথায় এসে থামছে? কানপুরে। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে এক হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ নিল। তাহলে এই যে চাকরটা স্টেশনে, কানপুর স্টেশনে কে এসেছে? এক হিন্দুস্তানি চাকর এসেছে। মা তখন আর থাকিতে পারলেন না, জিজ্ঞেস করলেন তোমার নাম কি? এবার মা মেয়েটার পরিচয় জানতে আরো বেশি উদ্গ্রীব হয়ে গেছে, তখন জিজ্ঞেস করলো যে তোমার নাম কি? মেয়েটি বললো আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম, এই সেই কল্যাণী কিনা। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তারপর সবাই নামিয়া গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইল, মানে কল্যাণীর বাপের সাথেও কথা হইল। হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি, হেট মানে হচ্ছে নিচু, মাথা নিচু করিয়াছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে, মানে শম্ভুনাথ বাবু মেয়েকে বিয়ে দিতে এবার রাজি। কল্যাণী বলে আমি বিবাহ করিব না। বাপ বিয়ে দিতে রাজি, কিন্তু কল্যাণী এবার আর বিবাহ করতে চাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কেন? সে বলল মাতৃ আজ্ঞা। এই মাতৃ আজ্ঞাটা কি? দেখো কি সর্বনাশ, এই পক্ষেরও মাতুল আছে। মাতুল মানে হচ্ছে মামা, মানে মামা, তার মামার কারণে তার বিয়ের বাধা। এখন এখানে মাতুল বলতে মামাকে বোঝানো, আর মামা বলতে বাধাকে বোঝানো, যে এই পক্ষেও কি বিয়ে যাতে না হয় এই জন্য কি এই পক্ষেও কি একটা বাধা আছে? এরপর বলছে তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষায় ব্রত গ্রহণ করেছে, সে মেয়েদেরকে শেখানোর কাজে ব্যস্ত হয়ে গেছে, সে আর বিয়ে করবে না। কিন্তু আমি আশা ছাড়িতে পারলাম না, সেই সুরটি যা আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোন উপরের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। এই প্রশ্নটা একটু সলভ করো, যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা একটু ঝটপট সলভ করো। এটা হবে কি বলো তো? মেয়ে শিক্ষায়। ওকে, মেয়ে শিক্ষায়, অপশন সি। আচ্ছা, আর সে যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে কানে আসিয়াছিল, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোয়া হইয়া রইল। তখন আমার বয়স ছিল 23। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। বলছে যে তখন আমার বয়স ছিল 23, অর্থাৎ যখন কল্যাণীর সাথে বিয়ে হওয়ার কথা ছিল তখন। এখন হইয়াছে 27, মানে 27 বছরে এসে অনুপম গল্পটা লিখতেছে। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট। বিয়ের সময় 23, গল্প যখন লিখতেছে তখন হচ্ছে তো 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়েছি, অর্থাৎ এখন আমি তাকে পাওয়ার আশা ছাড়ি নাই, কিন্তু আমি মামাকে এখন ছেড়ে দিয়েছি। মামাকে ছেড়ে দিয়েছি বলতে আমি এখন মামা থেকে অনেক দূরে। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না, কোনো কালেই না। বুঝছো, এতক্ষণ ধরে সে বিয়ের জন্য কি করছে দেখো, এখন বলছে না আমি বিয়ের আশা করি না এখন আর। বুঝছো, এরপর বলছে আমার মনে আছে কেবল সেই আমি এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গায় আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কই। তাই বছরের পর বছর আমি এখানেই আছি। বছরের পর বছর আমি এখানেই আছি বলতে সে কল্যাণীর কাছেই আছে। কল্যাণীর কাছে আছে মানে কি কল্যাণীর সাথে তার সাথে বিয়ে হয়েছে? না, কল্যাণী মেয়ে শিক্ষায় ব্রত গ্রহণ করেছে। কল্যাণী যে সমাজ কল্যাণমূলক যে কাজগুলো করে, অনুপম সেই কানপুরেই থাকে এবং কল্যাণীকে মাঝে মধ্যে টুকটাক তাকে হেল্প করে, সেটাই এখানে বলেছেন। এই জন্য সে বলেছেন মাতুলকে ছেড়েছি, মানে আমি এখন আর মামার কাছে থাকি না। দেখা হয়, কণ্ঠ শুনি, অর্থাৎ কল্যাণীর সাথে আমার সাথে দেখা হয়, কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু কাজ করিয়া দিই, তার কিছু টুকটাক কাজ করে দিই। আর মন বলে এই তো জায়গা পাইয়াছি, ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। এটা এখানে শেষ লাইন, এই তো আমি জায়গা পাইয়াছি, মানে তোমার কাছে আমার জায়গা হয়েছে, এখানে সেটাই বলেছেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাকে তোমরা একটু ঝটপট জানিয়ে দাও যে এই ব্যাপারটা তোমরা বুঝছো কিনা। যদি বুঝো
আমাকে একটু বলে দাও যে এই গল্পটা এত এখন পর্যন্ত আশা করি ক্লিয়ার। এইবার আসো আমরা কিছু বোর্ডের কিছু প্রশ্ন সলভ করি, যেগুলো আমাদের বিভিন্ন বোর্ডে এসেছে, কিছু রিয়েল প্রশ্ন এখন আমরা একটু সলভ করব। সো এখন আমরা বিভিন্ন ধরনের বোর্ডের রিয়েল প্রশ্ন সলভ করবো। সো ফার্স্ট অফ অল আমরা চট্টগ্রাম বোর্ডের 2019-এর প্রশ্ন সলভ করি। সেখানে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে। এগুলো লেখক পরিচিতি থেকে আসে, লেখক পরিচিতিটা তোমরা যখন পড়বা তখন তোমরা এমনিতে এগুলো পারবা। হ্যাঁ, আচ্ছা এইবার আসো আমরা এইখানে একটু দেখি। এই প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019। এখানে বলছে তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না, তিনি বলতে অপরিচিত গল্পে কাকে বোঝানো হয়েছে। সো বোর্ডের প্রশ্নগুলো সলভ করো ঝটপট। একটু সো আমাদের কিন্তু মানে ফ্রি ক্লাস চলতেছে, আমাদের 2 সপ্তাহের ফ্রি ক্লাস। বাট তোমরা এই ফ্রি ক্লাসগুলো আর মানে যখন চলতেছে এখনই তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। সো কোর্সের কিন্তু ভরপুর আমাদের কোর্সের মানে যারা কাজ করবে এখন থেকে কিন্তু পুরো দামে কিন্তু কাজ করতেছে, ফুল সেট আপ নিয়ে আমরা রেডি। সো এই কোর্সে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমাদের একটা বিশাল টিম কাজ করতেছে, 3টা বড় বড় প্ল্যাটফর্মের একসাথ করে এই কোর্সটা নামানো হয়েছে। সো বুঝতে পারতেছো, আশা করি এখানে অনেক ভালো কিছু তোমরা পাবা ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা কি হবে? ভেরি গুড। এটার উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে মামা। যেগুলো রাইট অ্যান্সার এগুলোর পাশে এরকম সবুজ হয়ে যাবে। কলিকাতার বাহিরে যে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়ে জানেন। অপরিচিত গল্পে এই উক্তিতে মামা চরিত্রে যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে, এটা আসছে দিনাজপুর বোর্ড 2019। তো এখানে মামা চরিত্রের কোন বিষয়টি এখানে ফুটে উঠেছে? যে মানে তার মানে কি মামা খুব ধর্মনিষ্ঠা, মানে মামার ভিতরে ধর্মনিষ্ঠা, দেশপ্রেম, কুসংস্কার, তারপর হচ্ছে কি কূপমণ্ডুকতা। এখন বলো তো কোনটা? মানে কলিকাতার বাহিরে যে পৃথিবীটা এটা মামার কাছে আন্দামান দ্বীপের মতো মনে হয়। এই যে কলকাতার বাহিরে যেটা, এটা আন্দামান দ্বীপের মতো মনে হয়, তার মানে বুঝতে পারতেছে এটা একটা কূপমণ্ডুকতা, মানে সীমাবদ্ধতা। হ্যাঁ, সে বাহিরে যায় নাই, তার সীমাবদ্ধতার ব্যাপারটা এখানে প্রকাশ পেয়েছে। দিনাজপুর বোর্ড 2019 এখানে বলছে যে আসর জমাইতে অদ্বিতীয় কে? অপরিচিত গল্পে আসর জমাইতে অদ্বিতীয় কে? বলো। অপরিচিত গল্পে আসর জমাইতে অদ্বিতীয় কে? অপরিচিত গল্পে আসর জমাইতে অদ্বিতীয় কে? বলো। অপরিচিত গল্পে আসর জমাইতে অদ্বিতীয় কে? আর্টস, কমার্স, সায়েন্স, বাংলা, ইংরেজি সবার। সো বাংলা, ইংরেজি, আইসিটি সবার। সো এই কোর্সে সবাই এনরোল করতে পারবা। যাদের বাংলা, ইংরেজি, আইসিটির প্রবলেম রয়েছে এখন থেকে, ধরো তুমি কিছুই পড়ো নাই, তবু আমরা এত শূন্য থেকে, রুট লেভেল থেকে, বেসিক থেকে পড়াবো যে ইনশাল্লাহ তোমার কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। তো এটা হচ্ছে কি হরিশ। আচ্ছা, এরপর আসো কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরিয়া গিয়েছিল? বলো তো। অনুপম যে বলেছে যে আমার মন পুলকের আবেশে ভরে গিয়েছে, এটা আমরা আজকেই পড়ছি। এখন বলো তো সেটা কোন কথাকে বলেছে, কোন কারণে? সেটা কি বিনোদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়ার ব্যাপারটাতে, বিবাহিত দিন মানে ধার্য হওয়ার কারণে, বিবাহ না করতে কল্যাণীর পণ, গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ, কোন কারণে সে খুব আনন্দিত হয়েছিল? বলো তো কোন কারণে সে খুব আনন্দিত হয়েছে? দেখো এগুলো একদম রিয়েল বোর্ডের প্রশ্ন। তো বুঝতে পারছো, দেখো আমি যা যা পড়াইছি বোর্ডে কিন্তু ঠিক ওইগুলো। আমি 2টা ক্লাস নিয়েছি, যারা প্রথম ক্লাস দেখো নাই প্রথম ক্লাসটা করে নিবা। ওকে, তো এটা কি হবে বলো তো? এইটা যে বিবাহ না করাতে কল্যাণীর পণ, অর্থাৎ সে বিয়ে করবে না, এটা শুনে অনুপম খুব খুশি হয়েছে। আচ্ছা, এখানে উত্তরটা ভুল আছে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে এইটা। হ্যাঁ, এখানে উত্তরটা ভুল আছে, উত্তরটা হয়তো ভুল হয়েছে। আচ্ছা, এরপর আসো অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায়, মানে অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করার জন্য কে যায়? এটা সিলেট বোর্ড 2019 আসছে। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করার জন্য কে গিয়েছে? বলো। হরিশ গিয়েছে, মামা গিয়েছে। এখানে বিনু বলতে বোঝানো হচ্ছে কি বিনুদা। ওকে, তো বিনুদা। এই কোর্সকে এসএসসি 24 ব্যাচের জন্য, আমি বাংলা ব্যাচ 3 কোর্স করেছি। এই কোর্স এসএসসি 24 ব্যাচের জন্য, একদম এসএসসি 24 ব্যাচ শেষ সময়। আর যারা বাংলা ব্যাচ কোর্স করছো বাট ইংরেজি আর আইসিটির জন্য তোমরা এই কোর্সটা করতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো উত্তর হবে কি বলো তো? বিনুদা। ভেরি গুড। আমরা জানি কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে, আমরা একটু আগে পড়েছি। মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো? মায়ের নিষেধ, দেশের প্রতি দায়বদ্ধতা, নারী শিক্ষায় ব্রত, মাতৃ আদেশ। বলো তো এখানে কি হবে? এটা রাইট অ্যান্সার। এটা আসছে কোথায়? যশোর বোর্ড 2019। এটা আসছে কোথায় বলো? যশোর বোর্ড 2019। যশোর বোর্ড 2019। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, তো কি হবে বলো তো? যে দেশের প্রতি দায়বদ্ধতা। কি হবে বলো? দেশের প্রতি দায়বদ্ধতা। এখন এখানে বলবা যে নারী শিক্ষায় ব্রত। হ্যাঁ, মানে মাতৃ আজ্ঞা বলতে নারী শিক্ষায় ব্রত,
এক্স্যাক্টলি সেই জিনিসটাকে বোঝানো হয় না, বোঝানো হচ্ছে যে দেশের প্রতি তার যে দায়বদ্ধতা, এটাকেই বলেছেন মাতৃআজ্ঞা। এখন সেই দেশের প্রতি দায়বদ্ধতাটা কি, সেটা হচ্ছে সে কোন, এটা একটা বিষয়। এখন এখান থেকে সে কোন জিনিসটা বেছে নিয়েছে, সেটা হচ্ছে নারী শিক্ষায় সে ব্রত গ্রহণ করেছে। ওকে, আচ্ছা এরপর আসো, কোন ঘটনাকে অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত বলা যায়? এটা কুমিল্লা বোর্ড 2017। রেলগাড়িতে কল্যাণীর সাথে অনুপমের সাক্ষাৎ, এটা কি শীর্ষ মুহূর্ত? কল্যাণী কর্তৃক বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান, এটা কি শীর্ষ মুহূর্ত? সোমনাথ কর্তৃক কন্যা সম্প্রদায়ের অসম্মতি, হ্যাঁ এটা কি সত্য নাকি মানে শীর্ষ মুহূর্ত কোনটা? অনুপমের মহাসমারোহ বিবাহযাত্রা। এখন বলো তো ক্লাইম্যাক্স কোনটা? ক্লাইম্যাক্স কোনটা? বলো তো ক্লাইম্যাক্স কোনটা? এটা তোমরা বুঝতে পেরেছো? ক্লাইম্যাক্স বা চূড়ান্ত ইয়ে হচ্ছে কি, মানে গল্পটা খুব সুন্দরভাবে চলছে, কিন্তু হঠাৎ করে পুরো গল্পের ঘটনা এলোমেলো হয়ে গেছে যখন শম্ভুনাথ তার মেয়ে মানে কন্যা সম্প্রদায় যখন অসম্মতি, বিয়ে যখন দিবে না এই কথা যখন বলছে, তখনই হচ্ছে এই গল্পের শীর্ষ মুহূর্ত। আচ্ছা এরপর এখানে বলছে যে আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের কাছে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি শম্ভুনাথ বাবু প্রকাশ পেয়েছে ঢাকা বোর্ড 2019 আসছে। তো সে মেয়ে বিয়ে দিবে না, এটা দ্বারা তার কি প্রকাশ পেয়েছে? তার কি ক্ষোভ প্রকাশ পেয়েছে, তার অভিমান প্রকাশ পেয়েছে, তার একঘেয়েমি প্রকাশ পেয়েছে, নাকি তার আত্মমর্যাদা বোধ প্রকাশ পেয়েছে? কোন জিনিসটা প্রকাশ পেয়েছে বলো তো, বলো। এটা পারবা, এটা খুব ইজি প্রশ্ন, বাট কিছু প্রশ্ন আছে যেগুলোতে প্যাচ লাগে, কিছু প্রশ্ন আছে যেগুলোতে প্যাচ লাগে। ওকে, তো এটা পারবা, এটা হচ্ছে তার আত্মমর্যাদা বোধ, এটা তার আত্মমর্যাদা আঘাত লেগেছে, এই জন্য সে এটা বলেছে। এটা আসলে চট্টগ্রাম বোর্ড 2019 এখানে বলছে যে অপরিচিত গল্পের কল্যাণীর বিয়ে না করার কারণ কি ছিল? লোকলজ্জা, অপবাদ, পিতার আদেশ, আত্মমর্যাদা। তো বলো তো সে বিয়ে করেনি ঠিক কোন কারণে? কোন কারণে সে বিয়ে করেনি? দেখো অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ কি ছিল? অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ কি ছিল বলতো? অপরিচিত গল্পে কল্যাণী ঠিক কেন বিয়ে করেনি, মানে বিয়ে না করার গল্প ছিল তার আত্মমর্যাদা বোধ। ওকে, তার বাপের মতো এটাও তার বিয়ে ভেঙে গেছে, এটা তার আত্মমর্যাদায় আঘাত এনেছে, এই জন্য সে বিয়ে করেনি। চট্টগ্রাম বোর্ড 2019 এখানে বলছে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামলা করার পরিকল্পনা করেছিলেন কিসের জন্য? এটা আমরা আজকের ক্লাসে পড়েছি, বলো তো এটা কি হবে? এই স্যারের ভিডিও দেখেছি অনেক, কিন্তু ক্লাসে আজ প্রথম, এরকম অনেকেই আছে, আমাকে চেনে, আমাকে দেখছে, কিন্তু আমার ক্লাস মানে আমি ক্লাস নিলে পোলাপাইন মানে ভরপুর মনে করে যে ক্লাস কাইটে মিম টিম বানায় পোলাপাইন দেখছে, কিন্তু আমার কখনো লাইভ ক্লাস অনেকেই করে নাই, বাট চিনে দেখছে, কিন্তু আমার ক্লাস অনেকেই করে নাই, বুঝছো? এরকম অনেকেই আছে। ওকে, এখন এটা কি হবে বলো তো? এখানে যদি তিনটে অপশন দেওয়া আছে, এটা হচ্ছে এখানে রাইট অ্যান্সারটা কি হবে বলো? এটা রাইট অ্যান্সারটা হচ্ছে কি, এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে এটা কি ছিল, এটা হ্যাঁ, এটা হচ্ছে কি মানহানির দাবিতে, বিয়েভঙ্গ ও মানহানির দাবিতে, বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে, ঠিক আছে, এরকম ছিল আর কি। যাক এখানে এই প্রশ্নটা একটু মিস্টেক আছে, আমরা এটা একটু স্কিপ করি। আচ্ছা এরপর আসো আমরা একটু এইটা দেখি। আচ্ছা অপরিচিত গল্পের শম্ভুনাথ চরিত্রের জন্য কোনটা বলো তো? এই তিনটের ভিতরে রাইট অ্যান্সার আছে। সুপুরুষ, চুল কি কাঁচা ছিল, বলো তো এখানে কোনটা হবে? বুঝতে পেরেছো যে তিনি ছিলেন সুপুরুষ, বড়ই চুপচাপ, এবং তার চুল পাক দড়িতে শুরু করেছে। হ্যাঁ, তার চুল পাক দড়িতে শুরু করেছে। ওকে ওকে, এরপর আসলে আমরা এই প্রশ্নটা একটু দেখি। তো এখানে বলছে উদ্দীপক পরে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে বলছে বাংলাদেশে অনেক পরিবার যৌতুকের জন্য পুত্রবধূকে নির্যাতন করে, এমনই নির্যাতনের শিকার মমতা। এমনই নির্যাতনের শিকারকে মমতা তার স্বামী ও স্বামীর পরিবারের সকলের বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্বামীর পরিবারের লোকজন তো দূরের কথা, তার স্বামী বুঝতে চায় না। তাই মমতা বাধ্য হয়ে স্বামীর সংসার ত্যাগ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরি গ্রহণ করেন। ওকে ঠিক আছে। আচ্ছা এখন এখানে বলছে যে উদ্দীপকে মমতা তোমার পঠিত কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে? কুমিল্লা বোর্ড 2017। তাহলে বলো তো এই মমতা আমার পাঠ্য বইয়ের কোন ক্যারেক্টারের সাথে মিলে বলো তো? এই মমতা আমার পাঠ্য বইয়ের কোন ক্যারেক্টারের সাথে মিলে বলো?
বলো এটা কি হবে? ভেরি গুড। এখন যৌতুকের সাথে সম্পর্কিত ক্যারেক্টার একটা কি? কল্যাণী। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা এই প্রশ্নটা দেখি যে প্রতিনিধিত্বের কারণ। এই প্রশ্নটা মিস্টেক আছে, যাই হোক আমরা এটা একটু স্কিপ করি। আচ্ছা, তো আমাকে একটু জানাও যে হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা হচ্ছে কেমন লেগেছে, আমাকে একটু জানিয়ে দাও যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। অর্থাৎ অপরিচিত গল্পের উপর আমি 2টো ক্লাস নিয়েছি। এই 2টো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বাংলা বিদ্যা। হ্যাঁ, বাংলা বিদ্যা, এই বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেল। বাংলা আর বিদ্যা অবশ্যই একসাথে লিখবা, ঠিক আছে? একসাথে লিখবা, বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেলে চলে যাবে। আর আমার ফেসবুক পেজ হচ্ছে এইটা, তানভীর স্যার, ঠিক আছে, এইটা বাংলাতে। ওকে, সো তোমরা ভালো থাকবা। আর আমাদের ইভিআই কোর্স তোমরা সবাই জানো, আমি, মহসিন স্যার এবং আইসিটি সাদিক স্যার, এই 3জন এইচএসসির স্টুডেন্টরা অনলাইনে সবচেয়ে বেশি যাদের কাছে পড়ে, এই 3জনকে আমরা একসাথ করে এই কোর্সটা এনেছি। আমাদের উদ্দেশ্য একটাই, যাতে একটা কোর্সে স্টুডেন্টরা, এমন টিচাররা যাতে থাকে যাদেরকে এক নামে সবাই চিনে, এবং যারা এইচএসসি লেভেলের, অ্যাডমিশন লেভেলের সবচেয়ে বেশি স্টুডেন্ট অনলাইনে এঙ্গেজ যাদের কাছে আছে, তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করেছি যাতে করে তোমরা ভালো কিছু পাও। আশা করি তোমরা ভালো কিছু পাবা ইনশাল্লাহ, আশা রাখতে পারো, ভরসা রাখতে পারো, এবং তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সো আমাদের পেজের ইনবক্সে নক দাও, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো কীভাবে কোর্সে ভর্তি হবা, ঠিক আছে? তো ভালো থাকবা। ক্লাস কি শেষ ভাইয়া? জি, আমাদের 2টা ক্লাস শেষ হয়েছে। সৃজনশীল আমরা যদি আমাদের পেইড ব্যাচে যখন তোমরা যুক্ত হবে, তখন সেখানে আমরা সৃজনশীলও দেখাবো কীভাবে তোমরা সৃজনশীল অ্যান্সার করবো। ওকে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, জোশ ছিল স্যার। ওকে, ঠিক আছে, তো ভালো থাকবা এবং আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ আমাদের কোর্সে বাংলার দায়িত্বে আমি থাকবো, এবং বাংলা 280 নয়, টার্গেট 100তে 100 ইনশাল্লাহ। কম বেশি হবে, কিন্তু 80 টার্গেট না, টার্গেট আরও উপরে থাকবে, ঠিক আছে? তো ভালো থাকবা, অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আমাদের কোর্সে ঝটপট ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। কথা দিচ্ছি, বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমার প্যারা নেওয়া লাগবে না এই শেষ সময়, খালি অন্য কোথাও আর ক্লাস করা লাগবে না। বাংলা ইংরেজি আইসিটির জন্য শুধু আমাদের ক্লাসগুলো করবা, পেইড ব্যাচের ক্লাসগুলো, ইনশাল্লাহ তোমার আর কোথাও যাওয়া লাগবে না। ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।